যারা আজকে বলছেন আমরা গোয়ালপুকুরের মানুষের ব্যবস্থা করে দিয়েছি, কেউ বলছেন আমরা ওখানে থানা থেকে বের করে দিয়েছি, এইসব যারা বলছেন তারা যদি সত্যিকারে কিছু করে থাকেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। মুখ্যমন্ত্রীর কাছে আমি আপিল করব এই নাটক না করে রাজস্থানের সরকারের সঙ্গে কথা বলে রাজস্থানে যে থানা থেকে আমাদের কালিয়াচকের যে মানুষটাকে আজকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে সেই থানাতে কোন অফিসার এই কাজ করেছে, কোন সেইখানকার সরকারকে দিয়ে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা করে আমাদের ওই কালিয়াচকের যে মানুষটা তাকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ করছেন এই বিষয়ে যে বাংলার যে পরিযায়ী শ্রমিক যাদেরকে ভাষার ভিত্তিতে তাদের সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম অনেক ঘটনা আমরা রিসেন্ট কয়েকদিনে দেখলাম। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে, এক্ষেত্রে আপনারা কি মনে করেন এই বিষয়টা? প্রথম কথা আমি এটা বলবো, এই যে বাংলাভাষী বলে যে নির্যাতন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, প্রথমে এটা দেখা দরকার কি যে যে রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে সেই রাজ্যগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপি বাঙালি বলে যে অত্যাচার করছে, বাংলাভাষী বলে তাদের উপরে যে নির্যাতন করছে, তো বিজেপি তো একটা রাজনৈতিক দল এবং সে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী বিরোধী শক্তি হিসাবে পশ্চিমবাংলায় এক দ্বিতীয় শক্তি হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি। তো বাংলাভাষীকে অত্যাচার করলে বিজেপির ভোট কি পশ্চিমবাংলায় কমবে না? এটা জেনেও এই সুবিধাটা কাকে পৌঁছিয়ে দিচ্ছে বিজেপি, এটা বোঝার দরকার। এই সুবিধাটা হচ্ছে বিজেপি বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা আছে তার মধ্যে যারা মুসলিম বাংলাভাষী আছে তাদের উপরে এই অত্যাচারটা করছে যাতে মুসলমানরা আতঙ্কিত হবে এবং মুসলমানরা আতঙ্কিত হলে সেই ভোটের লাভটা মমতার খাতায় যাবে। আর সেভাবে মমতা বিজেপিকে দিয়ে এই কাজটা করাচ্ছে। আর এখানে মমতা লোক দেখানোর জন্যে এখন বাংলাভাষীদের অন্যায় হচ্ছে কেন, অত্যাচার হচ্ছে কেন এই নিয়ে মিছিল বের করছে। তো এটা বোঝাপড়া আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু যে ঘটনাটা ঘটছে যার জন্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আতঙ্কিত আছে, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে এটা বিজেপি তৃণমূলের যৌথ খেলার বলির পাঠা হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিকরা। আগামী 26-এ তারা নিজের রাজনীতির ফায়দা তোলার জন্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা ওখানে তাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। তার মোকাবিলা করার জন্যে আমি বলবো যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা আছেন, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরের চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘি বা মালদা, মুর্শিদাবাদ থেকে নিয়ে সারা পশ্চিমবাংলায় যারা পরিযায়ী শ্রমিকরা যেখানেই আছেন তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভারতের কোনো আইন আপনাদেরকে ভারতের বাইরে পাঠাতে পারে না। সে বিজেপির যতই মাতব্বরি করুক, পুলিশকে দিয়ে অন্যায় করুক, অত্যাচার করুক, কিন্তু আপনাদেরকে ভারতের নাগরিকের অধিকার আপনাদের কারাতে পারবে না, সেটা একদম নিশ্চিত আছে। এবং আপনাদের কাছে আমি এটা সেই জন্যে যে ঘটনাগুলো ঘটছে তার একটা ভারত সরকারের আইন যেটা পার্লামেন্টে পাস করা হয়েছে সেটা হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন হচ্ছে, সেটা ওকে পরিষ্কার দেখুন, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, ভারত সরকারের গ্যাজেট। এই গ্যাজেট নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট 2023, জন্ম এবং মৃত্যুর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023 সালে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এখন আমাদের পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে ভুগছে, যে তাদেরকে বলছে ধরে তোমাদের ভোটার কার্ড মানবো না, তোমাদের আধার কার্ড মানবো না, তোমাদের রেশন কার্ড মানবো না, হচ্ছে জন্ম সার্টিফিকেট দাও, জন্ম সার্টিফিকেট না হলে তোমাদেরকে আমরা ভারতীয় মানবো না। এই যে ভয়টা দেখানো হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, এটা ভারত সরকারের আইন যেটা বলছে সে আইনের বিরুদ্ধে গিয়ে পুলিশ কথা বলছে। হরিয়ানাতে, পানিপতে
বা অন্যান্য যে জায়গাতে এগুলো ঘটনা ঘটছে। এই আইনের মধ্যে পরিষ্কার বলা হচ্ছে 11 আগস্ট 2023, 11 আগস্ট 2023 যে আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 69-এর যে আইনটা ছিল তার অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে এই আইনটা তৈরি করেছে। এই আইনে পরিষ্কার বলছে যে 11 আগস্ট 2023 সাল থেকে যে শিশু জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট কম্পালসারি থাকবে। তারা যে কোনো ক্ষেত্রে, সে স্কুলে ভর্তি হতে যাক, সে চাকরিতে যাক, সে যে কোনো সরকারি বেসরকারি যেখানেই তার যে কোনো সুযোগ সুবিধা যদি পায় সরকারের পক্ষ থেকে, বেসরকারিভাবেও, তো সেখানে তার জন্ম সার্টিফিকেট তাকে দেখাতে হবে। এটা পরিষ্কার বলা আছে এখানে। তো যেখানে সরকার নিজে গ্যাজেট নোটিফিকেশনে বলছে যে 11 আগস্ট 2023 সাল, সেখান থেকে জন্ম সার্টিফিকেট যে শিশু জন্মাবে তার জন্য ম্যান্ডেটরি আছে, তাহলে পুলিশ কোন অধিকারে আমাদেরকে বলবে বা নির্বাচন কমিশন বলবে কি তার জন্ম সার্টিফিকেট আমাকে দিতে হবে, আমার বাবার জন্ম সার্টিফিকেট চাইছে? এইসব শুধু হচ্ছে আমাদেরকে হয়রান করার জন্যে। এখানে কোনো তথ্য যে আমাদের কাছে আছে, যে কোনো তথ্য আমাদের কাছে, সে ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে, রেশন কার্ডকে মান্যতা দিতে হবে, এবং যেগুলো সরকারি রেজিস্টার্ড নথিপত্র আছে সেই নথিপত্রকে মান্যতা নির্বাচন কমিশনকে দিতে হবে। তো সেখানে সুপ্রিম কোর্টের কি বলে অর্ডারকে তোয়াক্কা না করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইগুলো মানুষকে হয়রানি করা হচ্ছে। কিন্তু আইনের ভয় তারা যাদেরকে ডিটেন করছে, যেন পানিপথে 119 জনকে ডিটেন করলো, হরিয়ানাতে 26 জনকে করলো, দিল্লিতে 19 জনকে করলো, এই যারা যেখানে ডিটেন হচ্ছে তাদের তথ্য ভেরিফাই করার নাম করে তাদেরকে আটক করে রাখা হচ্ছে পুলিশ লাইনে। কিন্তু তাদেরকে, পুলিশের ক্ষমতা নাই কি তাদের তথ্য ভুল আছে বলে তাদেরকে কোর্টে হাজির করুক। কোর্টে হাজির করছে না কেন? কেন তারা জানে কোর্টে হাজির করলে পুলিশ ধরা পড়বে, সেই জন্য কোর্টে হাজির করছে না। কিন্তু বিজেপির সরকারের চাপে পড়ে পুলিশ শুধু সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে। তো সেই জন্য আমি বলতে চাই আমাদের পরিযায়ী শ্রমিককে যে আপনাদেরকে যারা হয়রানি করছে এটা সাময়িক, তার মোকাবিলা করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যা তথ্য আছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা আপনাদের কাছে আছেন, সেই তথ্যটাই কিন্তু আপনার ভারতের নাগরিকের জন্য যথেষ্ট, সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। সেই জন্য এর বাইরে আপনাকে চিন্তা করার দরকার নেই। আর যেটা নিয়ে এখন হচ্ছে কি 2002 সালের ভোটার কার্ড লাগবে বা 2003 সালের ভোটার কার্ড লাগবে, যেটা বিহারে হচ্ছে, যেটা SIR এর নাম করে এখন যেটা হচ্ছে, সেখানে বিহারের মধ্যে যে 58 লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে, সেখানে 22 লক্ষ মানুষ আছে যারা ভোটার এর সংশোধনের জন্য দরখাস্ত জমাই দেয়নি, কিন্তু তার সত্ত্বেও তাদের নাম বাদ পড়ে যাচ্ছে। এখন সেটা নিয়ে গন্ডগোল হচ্ছে। সেখানে কোনো তথ্য ছাড়াই সরকার শুধু ভোটারদেরকে হয়রানি করে যাতে মানুষ বিভ্রান্ত থাকুক, সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন না তুলতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে। আমাদের এখানে যেটা বলছে কি, এখন দেখছি আমাদের এলাকা তো ভোটার তালিকা ঠিক করার জন্য সবাই পাগলের মতন ছুটছে কাগজ নিয়ে। তাদের কাছে আমি একটাই কথা বলবো, যদি আপনারা ভরসা করেন তাহলে একদম বাড়িতে নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়ুন। আপনার ভোটার তালিকাতে নাম আছে, আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, আপনার জমির রেজিস্ট্রির কাগজ আছে, এই সব যা কোনো তথ্যের মধ্যে যে কোনো একটা তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে বাড়িতে থাকুন। আপনারকে কোনো ভয় নাই, আপনার নাম কোনো তালিকা থেকে কাকেও বাদ দিতে পারবে না। এই যে তৃণমূল ভয় দেখাচ্ছে, এটা হচ্ছে ভয়ের খেলা। বিজেপি একদিক থেকে ভয় দেখাচ্ছে যে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এদিকে তৃণমূল এসে বলছে যে আমরা থাকলে তোমাদেরকে বাংলাদেশ পাঠাতে দেব না। এই যে ভয়
খেলাটা খেলছে, এই ভয়ে খেলাতে যদি ফাঁদে পা দেন তো 2021 সালে যেরকম এনআরসির খেলা হয়েছিল, এনআরসি হচ্ছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আসামে যা ঘটনা ঘটছে সেটা পশ্চিমবাংলায় ঘটবে, সমস্ত মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এইসব গল্প শুনিয়ে আপনাদেরকে বোকা বানানো হলো, ভোট সংগ্রহ করা হলো। সরকারে ক্ষমতায় এসে আজকে এনআরসির কোনো নাম নাই, কোথাও এনআরসি হলো না, একজনকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারলো না, একজনকেও বাংলাদেশ পাঠাতে পারলো না। ঠিক এখন নির্বাচনের আগে এই খেলাটা আবার আরম্ভ হয়েছে। সেই জন্যে না এনআরসি হবে, না আপনাদেরকে বাংলাদেশ পাঠানো হবে, না আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। ভোটার সংশোধনের প্রক্রিয়াটা দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেক বছরে হয়। 52 সাল থেকে এই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। তার 3টে পদ্ধতি আছে, এটা বুঝে রাখুন। 3টা পদ্ধতি, যে কোনো বিএলও আপনাদের ওখানে গেলে 3টা কাজ করতে পারে। এক, যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। আর যদি কেউ আগে যেখানে থাকতো সেখান থেকে এখন অন্য জায়গায় গিয়ে বাড়িঘর করে নিয়েছেন, তার নামটা যেখান থেকে আপনি থাকতেন আগে সেখান থেকে বাদ হবে, আর নতুন করে যেখানে বাড়ি করেছেন সেখানে আপনার ভোটার তালিকায় নাম তোলা হবে। আর 3 নম্বর, যদি আপনার নাম চাকুলিয়াতেও আছে আর আপনার নাম দেখা যাচ্ছে করণদিঘিতেও আছে, তাহলে যে কোনো একটাকে আপনাকে উইথড্র করতে হবে। আপনি হয়তো করণদিঘিতে নাম কাটাবেন, নালে চাকুলিয়াতে নাম কাটাবেন, সেটা আপনার ইচ্ছার উপরে যে আপনি কোন জায়গার ভোটার থাকতে চান, সেটা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা কাটা হবে। এই 3টেই পদ্ধতি আছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন কোনো আইনিভাবে কোনো অধিকার নাই কে ভারতীয় কে ভারতীয় নয়, কে বিদেশি কে দেশি, সেটাকে চিহ্নিত করার নির্বাচন কমিশনের কোনো অধিকার এর মধ্যে পড়ে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা সংশোধন করার কাজ হচ্ছে তাদের, এবং ভোটের তালিকাকে নিয়ে ভোট করানোটা হচ্ছে তাদের কাজ। কে বিদেশি না কে দেশি তার চিহ্নিত করার জন্য স্বরাষ্ট্র দপ্তর আছে, তার জন্য নির্বাচন কমিশন নয়। তার জন্য আমাদের ইন্টেলিজেন্স আছে, তার জন্য আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, সেই কাজগুলো ওরা করবে, সেটা নির্বাচন কমিশনের দ্বারা হয় না। সেই জন্য আপনারা যে ভয় পাচ্ছেন নির্বাচন কমিশন আপনাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে, নির্বাচন কমিশন আপনাদেরকে বিদেশি ঘোষণা করে দেবে, আর নির্বাচন কমিশন আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তো এটা ভালো করে বুঝে থাকুন, এটা আইনের মধ্যে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই। এটা আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। এবং বিজেপি আর এদিকে তৃণমূল, এরা দুইজন মিলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে বিজেপি মুসলমানদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে, পরিযায়ী শ্রমিকদের উপরে। তারা যাতে এখানে তাদের পরিজনকে জানাচ্ছে কি আমরা এখানে ভয় পাচ্ছি, এখানে আমাদের উপরে ঝামেলা হচ্ছে, আমরা এখানে আতঙ্কে আছি, সেইটাই দেখে যাতে এখানে তৃণমূল মিছিল বের করবে, তাতে মানুষ ভাববে কি মমতাই আমাদেরকে রক্ষা করবে। যদি মমতা সত্যিকারে আমাদের বাংলাভাষী মানুষদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে রক্ষা করতে চান, তো মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি দিল্লিতে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করছেন না কেন? সেখানে গিয়ে উনি তো অভিযোগ করতে পারেন কি আপনার বিজেপির শাসিত যতগুলো রাজ্য আছে সেখানে বাঙালি ভাষীদের উপরে আক্রমণ হচ্ছে, সেটাকে বন্ধ করার ব্যবস্থা করা হোক। সেই কথা বলতে উনি যাচ্ছেন না কেন? উড়িষ্যাতে গিয়ে উনি আন্দোলন করছেন না কেন? উনি দিল্লিতে গিয়ে ধর্নায় বসছেন না কেন? উনি হরিয়ানাতে যাচ্ছেন না কেন? উনি পানিপথ সোনিপথে গিয়ে ওখানে আন্দোলন করছেন না কেন? উনিও চাইছেন কি মুসলমান পরিযায়ী শ্রমিকরা যাতে ভয় পায়, আতঙ্কে থাকলে ওরা বাংলায় এসে নিজেকে সুরক্ষিত মনে করবে, তখন আমরা বলতে পারবো কি আমি যতক্ষণ আছি তোমরা সুরক্ষিত আছো, এই ভয়ের খেলাটা খেলবে। সেই জন্য আমি আপনাদেরকে বলি এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাকে মোকাবিলা করতে হবে। মোকাবিলা করবেন সাউসের সঙ্গে, কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি প্রয়োজন হলে কিছুদিনের মধ্যে দিল্লি আসব, দরকার হলে দিল্লিতে আপনাদেরকে নিয়ে আলোচনায় বসা হবে, বা কিভাবে দিল্লিতে এই বিষয়টাকে নিয়ে একটা সমাধান করা যায় সে ব্যবস্থার জন্য আমি কোথায় যোগাযোগ করতে হবে সেগুলো ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। একটু আপনারা সাহস নিয়ে ভরসা রেখে, আপনারা কোনো কাগজ সংশোধন করার দরকার নেই, আপনার যা নথি আছে আপনি ঠিক আছে, আপনি ভারতীয় আছেন, তার যথেষ্ট প্রমাণ আপনার কাছে আছে, আপনার আর কোনো নতুন তথ্য নতুন প্রমাণ কিছু দেওয়ার দরকার নেই। আপনি বললেন যে
শ্রমিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা দেখছি নিউজ মারফত দেখছি যে রাজস্থানের একজন পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়েছিল কাজ করতে, যেটা কি কালিয়াচক, মালদার কালিয়াচকে। তো তাকে সেখানে 2 মাস ধরে থানায় বন্দি করে রাখা হয়েছিল এবং তারপর সেখান থেকে তাকে বাংলাদেশ বর্ডারে পার করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে বাংলাদেশ থেকে ভিডিও বার্তা দিচ্ছে। আর তা আমরা দেখছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তো আতঙ্কের আবহাওয়া তো পরিযায়ী শ্রমিকদের মধ্যে ছড়াবে। এটা হচ্ছে, দেখুন, যখন শাসক যদি অত্যাচার করতে চায় তো শাসকের কাছে অত্যাচার করার তো অনেক রাস্তা থাকে। যে কালিয়াচকের যে ভদ্রলোককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে তার 1941 সালের দলিল আছে। আর 1941 সালের দলিল মানে দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ শাসনের দলিল নিয়ে ও এখানে নাগরিক ছিল, সেটা ব্রিটিশ শাসকই প্রমাণ দিচ্ছে। আর সেই তথ্যকেও যদি সরকার না মানে, জোর করে একটা লোককে রাজস্থান থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। তো এটাও জানা উচিত যে পুশব্যাক যে আইনটা আমাদের দেশে ছিল, সেই পুশব্যাক আইন এখন বন্ধ হয়ে গেছে। এখন পুশব্যাক বলে কোনো আইন নয়। এখন কোনো পুলিশের অধিকারের মধ্যে পড়ে না যে কোনো লোককে তুলে গিয়ে বাংলাদেশ বর্ডারের ওই পারে ছেড়ে দিয়ে আসবে, সেটা পুলিশের আইনের মধ্যে পড়ে না। এটা বেআইনি কাজ যদি কেউ করে থাকে পুলিশ রাজস্থানে, তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমি আপিল করব, এই নাটক না করে রাজস্থানের সরকারের সঙ্গে কথা বলে রাজস্থানে যে থানা থেকে আমাদের কালিয়াচকের যে মানুষটাকে আজকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, সেই থানাতে কোন অফিসার এই কাজ করেছে, কোন সেইখানকার সরকারকে দিয়ে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা করে আমাদের ওই কালিয়াচকের যে মানুষটা তাকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী এই কাজটা করে দেখাক না। এই কলকাতার বুকে রাজপথে রাস্তার উপরে দাঁড়িয়ে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কেন, জবাব দাও। এই নাটক না করে রাজস্থানের গিয়ে আমাদের ওই বাঙালি মালদার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসুন, এই কাজটা করুন। আমরা দেখছি তো গোয়ালপুকুরেরও প্রচুর পরিমাণ পরিযায়ী শ্রমিক বাইরে আটকে পড়ে আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যিনি মন্ত্রী আছেন তিনি তাদের মানে সুব্যবস্থা করে দিচ্ছেন। এখানকার যিনি মানে প্রশাসনিক দপ্তরে যারা আছে তারাও সেখানে কন্ট্যাক্ট করছেন এবং তাদেরকে মানে থানা থেকে আর কি ছুটিয়ে তাদেরকে ভালোভাবে থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এখানকার যিনি বিজেপির নেতা গোলাম সরওয়ার, তিনিও ওখানে গিয়ে বর্তমানে উপস্থিত হয়ে গেছেন দিল্লিতে। তো এই যে ঘটনাগুলি হচ্ছে, সেখানে তো স্বাভাবিকভাবে একটা প্যানিক ছড়াবে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। আর আপনি বলছেন যে ভয় পাবেন না। দেখুন, ভয় পেলে তো ভয় পেতেই থাকতে হবে, কিন্তু পরিস্থিতিকে মোকাবিলা করতে গেলে ভয়ের পেয়ে মোকাবিলা করা যায় না। এই ভারতবর্ষে যবে থেকে বিজেপির সরকার 2014 সাল থেকে এসেছে, তারপর থেকে সংখ্যালঘুদের উপরে নানান রকমভাবে একটা আক্রমণ করার ব্যবস্থা করছে। তার মোকাবিলা কিন্তু মাথা তুলে করতে হবে। ভয় পেয়ে যদি আমরা ভীতু হয়ে যাই তাহলে তারা আরও মাথার উপরে চেপে বসবে। আর এই সুযোগটাই রাজনৈতিক দলগুলো নিচ্ছে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করার। তাদের হাতে যাতে সুযোগটা না যায়, আমরা আমাদের লড়াইটা করে আমাদের অধিকার যাতে রক্ষা পায় সে ব্যবস্থা করতে হবে। যেখানে যারা আজকে বলছেন আমরা গোয়ালপুকুরের মানুষের ব্যবস্থা করে দিয়েছি, কেউ বলছেন আমরা ওখানে থানা থেকে বের করে দিয়েছি, এইসব যারা বলছেন তারা যদি সত্যিকারে কিছু করে থাকেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে লোক দেখাওয়ার জন্যে এখানে ফোনের রেকর্ডিং দেখানো হচ্ছে কি আমি এসপির সঙ্গে কথা বলছি, আমি এর সঙ্গে কথা বলছি, আমি ওখানে এই কথা বললাম, তা আদৌ আপনি এসপির সঙ্গে কথা বলেছেন না আপনার নিউজ NSF এর ওকে ফোন করে তার রেকর্ডিংটা এসপি বলে চালাচ্ছেন? এটা কি করে আমরা বুঝবো? তো এখানে মানুষকে বোকা বানানো হচ্ছে। যদি বাস্তবে সত্যিকারে পরিযায়ী শ্রমিকদের প্রতি, গোয়ালপুকুরের মানুষদের প্রতি গোলাম রাব্বানির যদি কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে গোলাম রাব্বানি আজকে পশ্চিমবাংলার একজন মন্ত্রী। উনি মন্ত্রী হিসাবে সরাসরি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে দেখা করছেন না কেন? অমিত শাহর কাছে যাচ্ছেন না কেন? উনি গিয়ে ওখানে বলুন, দিল্লিতে গিয়ে অমিত শাহর কাছে যে আমার এলাকার মানুষরা এখানে অত্যাচার হচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে, আপনার সরকার করছে। এটা বলার সাহস নাই কেন? এইখানে গোয়ালপুকুরে মিছিল বের করলে পানিপথে অত্যাচার বন্ধ হয়ে যাবে?
গোয়ালপুকুরে মোবাইলে স্টেটমেন্ট দিলে হরিয়ানা থেকে পুলিশের অত্যাচার কমে যাবে? যেখানে দরকার সেখানে যাও না। দিল্লি যাওয়ার পরামর্শ তো মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, ওয়াকফ বোর্ডের আন্দোলন করতে হলে দিল্লি যাও। আজকে পরিযায়ী শ্রমিকদের আন্দোলন করতে হলে মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না কেন? তাদের জন্য ব্যবস্থা নিচ্ছেন না কেন? এইসব নাটকগুলো বন্ধ করা উচিত। প্রকৃতভাবে আমাদের রাজ্যের যে মানুষগুলো আজকে বিপদে পড়েছে তাদের পাশে সরকারকে নাটক না করে তাদের পাশে থাকার দরকার, এবং দিল্লিতে গিয়ে তাদের হয় আমাদের গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে সেখানে ব্যবস্থা নেওয়া দরকার। আর একটা জিনিস বলি তথ্য দিয়ে, যে আমাদের মাইগ্রেন্ট লেবারদের রেজিস্ট্রেশন করা হয়েছিল। সে মাইগ্রেন্ট লেবারদের পশ্চিমবাংলা সরকার নিজে বলেছে 2024 সালে তাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন হয়েছে লেবার ডিপার্টমেন্টে, যেটা বিহারও হয়েছে। বিহারে 22 লক্ষ। তো বিহার আর বেঙ্গল প্রায় সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে। তো আজকে মুখ্যমন্ত্রী যে রেজিস্ট্রেশন হচ্ছে মাইগ্রেন্ট লেবারদের, তাহলে মাইগ্রেন্ট লেবারদের রেজিস্ট্রেশন হচ্ছে দিল্লিতে বঙ্গভবন আছে, সেখানে চিফ সেক্রেটারি বসছেন। তো সেখানে লেবার কমিশনকে বসিয়ে সেখানে আমাদের পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করে কে কোন রাজ্যে যাচ্ছে, দিল্লিতে কত আছে, কোথায় হরিয়ানাতে কত আছে, পানিপথে কত আছে, কোন জায়গায় তারা কাজ করছে, তার যদি তথ্য ওখান থেকে হয়, তাদের সহযোগিতা সেখান থেকে করা যেত না? আজকে যারা বিপদে পড়ছে তাহলে ওখানে লেবার কমিশনকে বসিয়ে রাখলে সেখান থেকে সে হরিয়ানাতে কথা বলতে পারতো, সে সেখান থেকে রাজস্থানে কথা বলতে পারতো, সে সব জায়গায় যোগাযোগ করে নিতে পারতো। সেই ব্যবস্থা করে দিচ্ছেন না কেন উনি? পরিযায়ী শ্রমিকদের জন্য বঙ্গভবনে একটা লেবার কমিশনারকে বসানো হোক, সেখানে বসে সে পুরো কোথায় কোথায় আমাদের পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন ওখানে হবে, সেখান থেকে কে কোথায় আছে তাদের তথ্য নিয়ে সেই সরকারের সঙ্গে কথা বলবে। যদি কেউ বিপদে পড়ে তাদেরকে উদ্ধার করার জন্য সে ব্যবস্থা নেওয়া হবে। সেরকম কোনো কাজ করছেন না। কলকাতায় মিছিল বের করে বলবেন আমরা বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কেন? বিজেপি শাসিত কেন্দ্রে আজকে বাঙালিদের মুসলিমদের উপরে অত্যাচার করে মমতাকে সুবিধা পৌঁছাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর কিছুদিন পরে এমনও হতে পারে কি উর্দু বললে বলবে তুমি পাকিস্তানি, বাংলা বললে তুমি বাংলাদেশি। এই ঘটনাগুলো ঘটবে। আজকে যারা বাংলা বলছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, মুসলমানদেরকে যে মুসলমানরা কালকে উর্দু বলবে তাদেরকে কালকে পাকিস্তানি বলে দেওয়া হবে। এই ঘটনাটা ঘটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। তার জন্যই বলছি এটাকে মোকাবিলা করতে হবে, এতে ভয় পেলে হবে না। আর এটাকে কিভাবে দিল্লিতে সমাধান করা যায় তার জন্য একটা চিন্তা ভাবনা আমি করছি। সেই চিন্তা ভাবনা করে আমরা আগামী দিনে কি করতে পারি সেটা যখন সময় আসবে সেটা আপনাদের সকলকে আমি জানাবো। সেখানে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন, তারপরে তার সমাধান কি করে করা যায় সে ব্যবস্থাটা আমরা করছি। ধন্যবাদ।